তালুকদার বাড়ির আজ এক ভিন্ন রূপ। সকাল থেকে চারদিকে হই হই রই রই রব। উৎসবে চঞ্চলতা যেন পুরো বাড়িটাকে গ্রাস করেছে। আজ বাড়ির দুই ছোট সদস্য ইহান আর ইভানের সুন্নতে খত্তা। আয়োজনও করা হয়েছে বেশ বড়সড়ভাবে। আমন্ত্রিত অতিথিদের আনাগোনায় চারপাশ মুখরিত। দুপুরের খাওয়ার প্রস্তুতি চলছে ফুরোদমে। এই উৎসব মুখর পরিবেশের ঠিক বিপরীত মেরুতে অবস্থান করছিল কলরব। চোখে মুখে চরম বিরক্তি নিয়ে সে টুকটাক কাজে হাত লাগাচ্ছিল। গত রাতে ক্লাবে থাকা এক ফোঁটাও ঘুম হয়নি তার। আজ সকাল সকালই এই শোরগোলের মধ্যে পড়তে হয়। মেজাজটা খিটখিটে হয়ে আছে। দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর ছুঁই ছুঁই। বাড়ির উঠোনের একপাশে অতিথিদের বসার চেয়ার টেবিলগুলো গুছিয়ে রাখা হয়েছে। এমন সময় রঙিন কাগজে মোড়ানো একটি গিফট বক্স হাতে নিয়ে গেট দিয়ে ভেতরের দিকে এগোচ্ছিল কলরব। কোনো এক অতিথি আসার সময় এটা তার হাতে ধরিয়ে দিয়েছে। ভেতরে কাজ কিংবা অন্য কোনো ভঙ্গুর জিনিস আছে বোধ হয়। বেশ ভারী ঠেকছিল হাতটায়। ঠিক তখনই ঘটল অঘটন। আচমকা একটা ছোট বাচ্চা ছেলে হন্য হয়ে দৌড়ে এসে সজোরে ধাক্কা দিল কলরবকে। অতর্কিত এই ধাক্কায় ভারসাম্য হারিয়ে ফেলল সে। সামলানোর শত চেষ্টা করেও পারল না। হাতের বক্সটি ছিটকে গিয়ে পড়ল বেশ কিছুটা দূরে। কিন্তু বিপত্তির এখানেই শেষ নয়। নিজেকে সোজা করার আগে কোথা থেকে যেন এক তরুণী হুট করে তার সামনে চলে এলো। কলরবের টালমাটাল শরীরের সাথে ধাক্কা লেগে মেয়েটি ছিটকে আছকে পড়ল মাটিতে। কলরব তাকে ধরার বা তোলার কোনো চেষ্টাই করল না। তার সমস্ত মনোযোগ তখন মাটিতে পড়ে থাকা ওই রঙিন বক্সটার দিকে। ওটার ভেতরে জিনিসগুলো যে এতক্ষণে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তার বলার অপেক্ষা রাখে না। এদিকে মাটিতে পড়ে গিয়ে মেয়েটি প্রথমে অপ্রস্তুত হয়ে আশেপাশে তাকালো। এরপরেই তার চোখ গেল সামনে দাঁড়িয়ে থাকা কলরবের দিকে। অপমানে আর রাগী মুহূর্তে তার ফর্সা মুখ লাল হয়ে উঠল। জ্বরের বেগে মাটি ছেড়ে উঠে দাঁড়িয়ে সে তেড়ে এল কলরবের দিকে। কলরবকে কোনো কৈফিয়ত বা কথা বলার সুযোগ না দিয়ে তীব্র খুব উগরে দিয়ে বলল, অসভ্য ইডিয়েট কোথাকার! চোখে কি সর্ষে ফুল দেখেছ? দেখে শুনে চলতে পারো না নাকি? মেয়ে মানুষ দেখলেই এমন অসভ্যতামি স্বভাবে জেগে ওঠে। তোমাদের মতো ছেলেদের আসলে কথাগুলো বলতে বলতেই ক্ষোভে কলরবের গালে চড় মারার উদ্দেশ্যে হাত তুলল মেয়েটি। কিন্তু চড়টা আর কলরবের গালে ফসালো না। তার আগেই বিদ্যুৎ বেগে মেয়েটির হাত চেপে ধরল কলরব। এমনিতে সারা রাতের অনিদ্রা আর সকলের জুট ঝামেলায় তার মেজাজ ছড়ে ছিল সপ্তমে। তার উপরেই আচমকি আক্রমণ। প্রথমে ভেবেছিল ভদ্রতাবশত একটা সরি বলে ঝামেলা চুকিয়ে দেবে, কিন্তু মেয়েটির এমন উদ্যতা আচরণে সেই ইচ্ছেটা কর্পূরের মতো উড়ে গেল। কলরব নিজের রাগ সংবরণ করে দাঁতে দাঁত চেপে অত্যন্ত শান্ত গলায় বলল, রিল্যাক্স। গায়ে দেখছি ভীষণ জোর আপনার। মেয়েটি নিজের হাতটা কলরবের শক্ত মুঠো থেকে ছাড়ানোর জন্য চটপট করতে করতে তেতে উঠল। হাত ছাড়ো আমার, বলছি হাত ছাড়ো, নয়তো ফল কিন্তু খুব খারাপ হবে। আমি কে সেই সম্পর্কে তোমার বিন্দুমাত্র ধারণা নেই। বেশি বাড়াবাড়ি করলে এই বাড়িতে আজই তোমার শেষ দিন হবে। কথাটা শুনে কলরবের মনে হলো সে হয়তো ভুল শুনেছে। মেয়েটি বলছে কি এসব? পরিস্থিতিটা আচমকা এতই হাস্যকর ঠেকলো যে কলরবের ঠোঁটের কোণে এক সিলতে বাঁকা হাসি ফুটে উঠল। সে মৃদু হেসে বলল, আচ্ছা তাই নাকি? আমি তো বয়ে জমে গেছি। তা মহোদয়া, আপনি কে বলুন তো শুনি? এই বাড়ির মালকিন নাকি নাকি তার থেকেও বড় কিছু? মেয়েটি রাগি ফুঁসছিল। তার পরনে সাধারণ একটা কুর্তি, গলায় ওড়না জড়ানো। বাহ্যিক অবয়ব দেখে বেশ একটা মার্জিত ভদ্রভাব থাকলেও তার মুখের ভাষা আর আচরণ যে উগ্র তা কলরব ততক্ষণে খুব ভালো করেই বুঝে গেছে। তবে মাথা খাটিয়েও মেয়েটিকে সে চিনতে পারল না। কলরব চটকা দিয়ে তার হাতটা ছেড়ে দিল। মুক্ত হতে মেয়েটি এক হাতে দিয়ে অন্য হাতের কবজিটা ডলতে ডলতে অগ্নিদৃষ্টিতে তাকালো। খুব উগরে গিয়ে বলে, হাউ ডেয়ার ইউ! তোমার এত বড় সাহস কী করে হয় আমার হাত ধরার? তোমার মতো অসভ্যদের এই বাড়িতে কাজে কে রেখেছে? একটু দাঁড়াও, আমার সাথে এই বেয়াদবির ফল হাতে নাতে পাবে। তোমাকে যদি এখনই এই বাড়ি থেকে ঘাট ধরে বের না করিয়েছি তবে আমার নামও আনায়া না। আনায়ার কথা শুনে কলরবের সত্যি ফেটফেসে হাসি হওয়ার উপক্রম হলো। এই মেয়ে কি তাকে বাড়ির কাজের লোক ভাবছে? পরক্ষণেই নিজের দিকে তাকিয়ে সে বুঝতে পারল বিধ্বস্ত চেহারা আর এমন জামা কাপড় পরলে এখন বাড়ির অন্যান্য ডেকোরেশন বা ক্যাটারিংয়ের স্টাফদের মতোই দেখাচ্ছে তাকে। একটা দীর্ঘশ্বাস চেপে কলরব শান্ত গলায় বলল, দেখুন ম্যাডাম, প্রথমত আমি আপনার সাথে কোনো অসভ্যতা আমি করিনি।
যা হয়েছে তা সম্পূর্ণ একটা দুর্ঘটনা, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। অযথা জলগোলা করে বিষয়টাকে আপনি বড় করছেন, আর আমাকে কাজ থেকে বের করবেন আপনি। আনায়া তপ্ত গলায় বলল, তোমাদের মতো ছেলেদের কায়দা কানুন আমার খুব ভালো করেই জানা আছে। রাস্তায় বা জনসম্মুখে কোনো সুন্দরী মেয়ে দেখলেই তোমাদের প্রথম কাজ হয় কোনো না কোনো অজুহাতে গায়ে পড়া, তারপর ধরা খেলে সেটাকে খুব সুন্দর করে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া। এক মিনিট, এই যে বারবার তোমাদের মতো ছেলে বলে চিৎকার করছেন, কি বোঝাতে চাইছেন আপনি? এ যাবৎ কয়টা ছেলেকে এভাবে চিনেছেন শুনি? আর আপনি কোন সুন্দরী মেয়ের কথা বলছেন? আশেপাশে তো তেমন কাউকে আমি দেখতে পাচ্ছি না। আনায়ার রাগ যেন এক লাফে দ্বিগুণ হয়ে গেল। অপমানে আর ক্রোধে ফুঁসতে ফুঁসতে কলরবের মুখের সামনে নিজের তর্জনী উঁচিয়ে তীব্র গলায় বলল, তোমাকে দেখে নেব আমি, তোমাকে ভুগতেই হবে। কলরব বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং চট করে আবারও আনায়ার উছানো আঙ্গুলটা খপ করে ধরে নিচে নামিয়ে দিল। তারপর একগাল হেসে বলল, সে তো আপনার কাণ্ড কারখানা দেখেই বুঝতে পারছি। প্রথম দেখাতেই আমার প্রতি আপনি ইন্টারেস্ট ফিল করেছেন, কিন্তু কি বলুন তো ম্যাডাম, লাভ নেই। আপনাদের মতো মেয়ের প্রতি আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। একে তো আপনাকে আমি জীবনে কখনো দেখেছি বলে মনে পড়ছে না। তার উপর এমন উগ্র আচরণের কেউ অন্তত আমাদের চেনা জানার মধ্যে হতে পারে না। আমার তো দৃঢ় বিশ্বাস আপনি কোনো পাগলাগারদ থেকে পালিয়ে সোজা এখানে ঢুকে পড়েছেন। আপনার বাড়ির লোকজনের বলিহারি যায়, রোগ পুরোপুরি সুস্থ না করেই এভাবে বাইরে ছেড়ে দিল কেমন করে? একটু থেমে নিজের কণ্ঠস্বর আর একটু গম্ভীর ও ধারালো করে কলরব যোগ করল, আর হ্যাঁ, পরের বার এভাবে আমার দিকে আঙ্গুল উঁচিয়ে কথা বলার দুঃসাহস দেখাবেন না। এই আঙ্গুল উঁচানো দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায়। কথাগুলো শেষ করেই কলরব আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ালো না। দীর্ঘ কদমে বাড়ির ভেতরের দিকে হাঁটতে শুরু করলো। পেছন থেকে আনায়ার চিৎকার ভেসে এলো, তোমার এই ব্যবহারের মূল্য তোমাকে দিতে হবে। কলরব পেছনে না তাকিয়েই মৃদু হাসলো। সোজা বাড়ির ভিতরে ঢুকে ড্রয়িং রুমে গিয়ে ভাঙা বাক্সটা এক পাশে রাখলো। তারপর উঁচু গলায় ডাকলো, আম্মু। কিছুক্ষণের মধ্যে অলেখা ড্রয়িং রুমে এসে হাজির হলেন। কলরব বাক্সটার দিকে ইশারা করে বলল, আম্মু, এটা মতিন আঙ্কেল আসার সময় নিয়ে এসেছিলেন, কিন্তু আসার পথে হাত থেকে একবার পড়ে গেছে। ভেতরে মনে হয় কাছের কিছু ছিল। অলেখা বিরক্তিতে কপাল কুঁচকে বললেন, তুই কি একটা কাজও জীবনে ঠিকঠাক করতে পারিস না কলরব? জানি না কবে যে তোরে একটু বুদ্ধি শুদ্ধি হবে, কবে বড় হবি। আর তুই এখনও এই চেহারায় ঘুরে বেড়াচ্ছিস কেন? চারদিকে অতিথিরা আসতে শুরু করেছে। যা, জলদি গিয়ে ফ্রেশ হয়ে ভালো একটা জামা কাপড় পরে আয়। কলরব মুখটা গোমড়া করে বলল, আমি আর আসবো না এখানে, আমায় কেউ ডাকতেও আসবে না। অলেখা চোখ রাঙিয়ে উঠলেন, কলরব, একদম বাড়াবাড়ি করবি না বলে দিচ্ছি। তোর আব্বু এমনিতে তোর উপর রেগে আগুন হয়ে আছে, আর নতুন করে ঝামেলা বাড়াস না। চুপচাপ নিজের ঘরে যা, রেডি হয়ে আয়। মায়ের আদেশের পর আর কথা বাড়ানোর সাহস হলো না কলরবের। সে অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে সায় দিল। তখনই ঝড়ের বেগে হন্ততন্ত হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো আনায়া। ড্রয়িং রুমের একপাশে সোফায় তখন উপস্থিত আছেন আনায়ার বাবা মা, সেই সাথে আরশাদ তালুকদার, মাঝা, আফতাব তালুকদার, সবাই সেখানে বসা ছিলেন। আনায়াকে ওভাবে প্রায় কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকতে দেখে মাঝা বেশ অবাক হলেন। তিনি কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে? আনায়া এতক্ষণে সরাসুর নিমেষেই বদলে ফেলল। নিজের গলার স্বর যতটা সম্ভব নরম ও ভাঙ্গা ভাঙ্গা করে চোখে একরাশ কাল্পনিক অশ্রু এনে ধরা গলায় বলল, আমি মাত্রই উঠেন একটু হাঁটাহাঁটি করছিলাম আন্টি। তখনই একটা ছেলে হুট করে এসে আমাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। শুধু তাই নয়, আমার সাথে অত্যন্ত বাজে ব্যবহার করেছে, কী সব নোংরা কথা বলেছে। আই এম সো সরি আন্টি, কিন্তু এই অপমানের পর আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারছি না। আনায়ার মুখে এমন নালিশ শুনে উপস্থিত সবার চোখ মুখে উদ্বেগ ধরা দিল। আর ওদিকে এক কোণে দাঁড়িয়ে কলরব যেন আকাশ থেকে পড়ল। মেয়েটি যে এত বড় মিথ্যা কথা এত সহজে বানিয়ে বলতে পারে তা তার ধারণার বাইরে ছিল। কিছুটা
কৌতূহল আর বিস্ময় নিয়ে কলরব আর একটু সামনে এগিয়ে আসতে আনায়া বড় বড় চোখ করে তার দিকে তাকালো। মনে মনে সে বেশ খুশি হলো। শিকার নিজেই খাঁচায় এসে ধরা দিয়েছে, এবার তাকে উচিত শিক্ষা দেওয়া আরও সহজ হবে ভেবে আনায়ার ঠোঁটের কোণে এক সিলতে বিজয়ের হাসি ফুটে উঠল। কলরব মাছার দিকে তাকালো, অত্যন্ত শান্ত গলায় প্রশ্ন করল, চাচি আম্মা, এনাদের তো ঠিক চিনতে পারলাম না, তোমার কোনো আত্মীয় নাকি? মাঝা হাসি মুখে বললেন, হ্যাঁ রে কলরব, উনি নাফিসা, আমার অনেক পুরনো আর খুব কাছের বান্ধবী। অতঃপর পাশে বসা বান্ধবীকে উদ্দেশ্য করে মাঝা কলরবের পরিচয় করিয়ে দিলেন। নাফিসা ও কলরব ভাইজানের ছোট ছেলে, আর কলরব ও হচ্ছে আনায়া, তোর নাফিসা আন্টির মেয়ে। আমরা বড়রা সবাই মিলে ঠিক করেছি আমাদের কায়েফের সাথেই আনায়ার বিয়ে দেব। বিরাট এক আয়নার সম্মুখে বসে আছে রমণী। তার সামনে টেবিলে সারিতে সারিতে সাজানো রং বেরঙের আধুনিক প্রসাধনী। দুজন দক্ষ মেকআপ আর্টিস্ট অত্যন্ত নিখুঁত ছোঁয়ায় তার মুখাভাবে কারুকাজ করে চলেছে। বিধাতার তৈরি সৌন্দর্যকে আরও দ্বিগুণ করার এক আপ্রাণ প্রচেষ্টা। এমন সময় ঘরের বন্ধ দরজায় মৃদু করাঘাত হলো। আয়না থেকে চোখ না সরিয়ে নিজান অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, এসো। অনুমতি পেয়ে ধীর পায়ে ঘরের ভেতরে এগিয়ে এলেন আন্তাসা। নিজানার ঠিক সামনে একটা কাগজের খাম রেখে আমতা আমতা করে বললেন, তোমার যাওয়াটা কি আসলেই খুব জরুরি? নিজানা আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে চেয়ে ধীর কণ্ঠে জবাব দিল, অবশ্যই, না যাওয়ার কি আছে? আন্তাসা ভালো করে খেয়াল করলেন কুচকুচে কালো শাড়িতে আবৃত মেয়েটিকে। নিজানার আপাদ মস্তক দেখে তিনি যেন এক পলকে থমকে গেলেন। বুকের ভেতরটা হুহু করে উঠল তার। এটা কি আসলেই নিজানা? কি অপূর্ব, কি অলৌকিক সুন্দর লাগছে আজ তাকে। এতটা মায়াবী রূপ যেন আজ অবধি তিনি কারো দেখেননি। অথচ এই মেয়েটার জীবনেই কিনা আজ একটা স্থায়ী দাগ লাগতে চলেছে, তাও আবার তার নিজের কারণে। নিজের ভাইয়ের অনুরোধ রাখতে গিয়ে নিজের মেয়ের ভবিষ্যতের কথা ভাবতেই ভুলে গিয়েছিলেন তিনি। তীব্র এক আফসোসে আন্তাসার বুকটা ভেঙে আসতে চাইল। চোখের কোণ দুটো অশ্রুতে ছলছল করে উঠল। তিনি ভেজা চোখেই এক সিলতে ম্লান হেসে বললেন, মাশাআল্লাহ, কি যে সুন্দর লাগছে তোমাকে বেবি। নিজানা শুধু মৃদু একটু হাসলো, মুখে কিছু বলল না। সুন্দর তো তাকে লাগতেই হবে। গত কয়েকটা দিন সে অনেক ভেবেছে, নিভৃতে অজোরে কেঁদেছে, কিন্তু আর না, ঢের হয়েছে। কলরব তাকে ভালোবাসেনি তার মানে এই নয় যে নিজানার রূপ কিংবা গুণে কোনো কমতি আছে। বরং নিজানাকে হারানোটা কলরবের জীবনের সবচেয়ে বড় ভুল। কলরবকে বুঝতে হবে সে কী হারিয়েছে। নিজানা ওকে অনুতপ্ত হতে দেখতে চায়, ওকে আফসোসের আগুনে পড়তে দেখতে চায়। ইতিমধ্যে মেকআপের শেষ পর্বটুকুও সম্পন্ন হলো। মেকআপ আর্টিস্ট হিসেবে যে দুজন মেয়ে এসেছিল তাদের একজন নিজানার চশমাটা টেবিল থেকে তুলে তার দিকে এগিয়ে দিতে গেল। নিজানা আলতো করে হাত তুলে তাকে বাধা দিয়ে বলল, ওটার আর দরকার নেই, থাক, আপনারা এবার আসতে পারেন। টেবিলে রাখা সেই কাগজের ফাইলটি আলতো করে তুলে নিল নিজানা। ধীর স্থিরভাবে খামটি খুলে ভেতরের পাতাগুলো বের করতেই চোখের সামনে ভেসে উঠল কিছু শব্দ, ডিভোর্স পেপার। কাগজের বুকে লেখা প্রতিটি অক্ষর যেন এক বুক নির্মম বাস্তবতা নিয়ে তার দিকে চেয়ে আছে। নিজানা স্তব্ধ হয়ে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। বুকের ভেতর একটা তীব্র মোচড় দিয়ে উঠলেও সে নিজেকে সামলে নিল। চোখের কোণে জমা হওয়া টলমল অশ্রু কণাটুকু চোখের পলকেই লুকিয়ে ফেলল গোপনে, যাতে কেউ তার দুর্বলতা ধরতে না পারে। অত্যন্ত শান্ত ভাবলেছিন গলায় সে প্রশ্ন করল, ও চলে এসেছে? আন্তাসা নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। হাত দিয়ে দ্রুত চোখের কোণ মুছে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, নিচে এসে বসে আছে, তুমি তৈরি হয়ে নাও, এসো। কথাটা বলেই আন্তাসা দরজার দিকে পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়ালেন। পেছন পানে চেন ধরা গলায় আমতা আমতা করে বললেন, আই এম সো সরি সোনা। মায়ের ভেতরের এই তীব্র অপরাধ বোধ আর ছটফটানি নিজানা খুব ভালো করেই বুঝতে পারছিল। আন্তাসার পানে তাকিয়ে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, বারবার এভাবে কেন সরি বলছো মাম্মা? পুরনো কথা বাদ দাও না। তবে তুমি যদি আজ সাথে যেতে খুব ভালো হতো, মামুও ভীষণ খুশি হতেন। আন্তাসা একটু ম্লান হেসে বললেন, তোমাকে বলেছিলাম না সোনা, আজ আমার একটা জরুরি মিটিং আছে, তোমরা যাও।
কোনো রকম সমস্যা হলে মাম্মাকে সাথে সাথে কল দিও, ঠিক আছে? নিজানা আর কোনো কথা বাড়ালো না, কেবল নীরবে মাথা নেড়ে সায় দিল। সুন্নতে খতনার পুরোটা সময় জুড়েই ইহান যা চঞ্চলতা দেখিয়েছে তা এক কথায় অবিশ্বাস্য, কিন্তু শেষ মুহূর্তে ভয়ে আর আতঙ্কে সে ডাক্তারকে পর্যন্ত নাজেহাল করে ছেড়েছে। একদিকে যেমন ছটফটানি, অন্যদিকে তেমনি কান্নার রোল। কেঁদে কেঁদে নিজের অবস্থা একেবারে কাহিল করে ফেলেছিল সে। শেষমেশ ওকে সামলাতে গিয়ে বাড়ির বড়দের সবার যেন দম বেরিয়ে যাওয়ার উপক্রম। সেই জ্বরের পর বর্তমানে ঘরের বিছানায় শান্ত হয়ে শুয়ে আছে দুই ভাই। তাদের ঘরের ঘিরে পাশে বসে আছে কলরব, কায়েফ, আনায়া, কুহু আর দিয়া। কলরবের মেজাজটা সকাল থেকেই খিটখিটে ছিল, আর যখন থেকে সে জানতে পেরেছে এই উগ্র স্বভাবের মেয়েটার সাথে কায়েফের বিয়ে ঠিক হয়েছে, তখন থেকে তার ভেতরের অসন্তোষ আরও কয়েক গুণ বেড়ে গেছে। কায়েফ অবশ্য বরাবরের মতো শান্ত ও স্বাভাবিক। এদিকে আনায়া কায়েফের পাশাপাশি বসে থাকলেও এখনও পর্যন্ত কারোর সাথে একটা কথাও বলেনি। যখন থেকে সে জানতে পেরেছে যে কলরব এই বাড়িরই ছেলে এবং কায়েফের ভাই, তখন থেকে এক চরম বিব্রতবোধ তাকে গ্রাস করেছে। সে মনে মনে নিজেকে অনবরত বকে চলেছে। ইহান বিছানায় একটু নড়েচড়ে উঠে ফিসফিসিয়ে বলল, ইভান, এখন তো আর আমাদের স্কুলে যেতে হবে না, তাই না? ইভান বিরক্ত চোখে ভাইয়ের দিকে তাকালো, যেন সে কত বড় এক পরিপক্ক মানুষ। এমন ভঙ্গিতে বলল, না, মামা বলেছে কিছুদিন আমাদের ছুটি, বেশ কিছুদিন পর আমরা স্কুলে যেতে পারবো। স্কুলে যেতে হবে না? এই বয়সে এর চেয়ে বড় সুসংবাদ আর কী বা হতে পারে? খুশিতে ইহানের যন্ত্রণা কাতর মলিন চোখ মুখ নিমিষে ঝলমল করে উঠল। সে মহা উৎসবের কৌতূহল নিয়ে প্রশ্ন করল, আচ্ছা সাচ্চু, মুসলমানি কি জীবনে একবারই হয়? পাশে বসা কলরব সংক্ষেপে উত্তর দিল, হ্যাঁ, একবারই হয়। উত্তরটা শুনে ইহানের জলমলে মুখটা মুহূর্তে আবার মেঘলা হয়ে গেল। কলরব তার মুখের ভাব পরিবর্তন খেয়াল করে হেসে ফেলে বলল, একবারের দখল সামলাতেই তো তুমি পুরো বাড়ির সবার অবস্থান 12টা বাজিয়ে দিয়েছিস। আমার মান সম্মানটাই আর রাখলি না। আমার সুযোগ্য শিষ্য হয়ে এত ভীতু হলে চলে বলতো? কুহু পাশ থেকে মুখ ভেঙিয়ে পরন কাটল। এসেছেন আমার মস্ত বড় গুরু। নিজের বেলায় কি করেছিলে শুনি? তুমিও তো ওর মতোই গড় মাথায় তুলেছিলে। কলরব এক মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল। কায়েব বেশ শব্দ করে হেসে উঠল। তাদের সাথে যোগ দিল বিছানায় শুয়ে থাকা ইহান ইভানম। কলরব নিজেকে সামলে নিয়ে উল্টো কিছু একটা বলার মুখ খুলতে হুট করে দরজার কাছ থেকে একটা অতি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, আসবো? কণ্ঠটা কানে পৌঁছানো মাত্রই কলরবের বুকের ভেতরটা যেন এক তীব্র ঝাঁকুনি খেল। তীরের মতো এসে বিঁধল কণ্ঠটা। সে চট করে মুখ ঘুরিয়ে দরজার দিকে তাকাতেই তার হৃৎপিণ্ডের স্পন্দন যেন স্তব্ধ হয়ে গেল। দরজায় দাঁড়িয়ে আছে নিজানা। কলরব এক ফলকের জন্য চোখ সরাতে পারল না, মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল। কুচকুচে কালো শাড়িতে আজ নিজানাকে ঠিক কতটা অলৌকিক সুন্দর লাগছে তা প্রকাশ করার মতো কোনো ভাষা তার জানা নেই। কিন্তু সেই মুগ্ধতা স্থায়ী হলো মাত্র কয়েক সেকেন্ড। মুহূর্তেই কলরবের ভ্রুজোড়া কুচকে কুচকে কঠিন হয়ে উঠল। নিজানার ঠিক পাশে এসে দাঁড়িয়েছে অন্য একটি ছেলে। হ্যাঁ, ছেলেটাকে কলরব খুব ভালো করেই চেনে। নিজানার বাবার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে অভিনব। ও হুট করে আজ নিজানার সাথে এখানে কি করছে? তবে সব কিছুর ঊর্ধ্বে কলরব সবচেয়ে বেশি বিস্মিত হয়েছে নিজানাকে সশরীরে এই বাড়িতে দেখে। অমন পরিস্থিতির পর নিজানা যে নিজের থেকে এখানে আসবে তা সে দূরতম কল্পনাতেও ভাবেনি। কুহু নিজানাকে দেখে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে উৎসাহের সাথে বলল, আরে নিজানা, আয় না, ভেতরে আয়। তুই যে আসবি আমি তো একদম ভাবতেই পারিনি। এক পাশে বসে থাকা আনায়া কিছুটা অবাক চোখে তাকালো দরজার দিকে। সে বুঝল না কে এই মেয়েটি। নিজানা ধীর পায়ে ঘরের ভেতরে এগিয়ে এলো। ঠোঁটের কোনো অত্যন্ত মার্জিত মৃদু এক চিলতে হাসি ফুটিয়ে বলল, খুব বেশি লেট করে ফেললাম নাকি? কুহু হাসি মুখে উত্তর দিল, আরে না না, একদম না, আমরা এখনো কেউ খেতে বসিনি। আর সবচেয়ে বড় কথা হলো তুই এসেছিস, এটাই আমার কাছে অবিশ্বাস্য লাগছে। খেয়ে ফেললেও আমি তোর সাথে আবার খেতাম। নিজানা ঘরের সবার সাথে কথা বললেও আর চোখে ঠিকই কলরবের তীক্ষ্ণ স্তব্ধ চাহনিটা লক্ষ্য করল, কিন্তু অত্যন্ত সাবধানে সেই চাহনিকে উপেক্ষা করে গেল।
একবারের জন্য কলরবের দিকে সোজাসুজি ফিরে তাকালো না। ইহানা রিবানের দিকে এগিয়ে গিয়ে তাদের জন্য আনা উপহারের প্যাকেটটা টেবিলের উপর রাখলো। এরপর দিয়ার সাথে হালকা কুশল বিনিময় করলো। তারপর আদর করতে লাগলো। কলরব এক কোণে দাঁড়িয়ে নিজানার প্রতিটি মুভমেন্ট, প্রতিটা অবহেলা খুব সূক্ষ্মভাবে দেখলো এবং বুঝলো নিজানা যে তাকে এতটা অবলীলায় এড়িয়ে যেতে পারে। তার অহংকারে আঘাত করলো। নিজের ভেতরের অস্থিরতা লুকাতে সে মনে মনে নিজেকে 100 বার শাসালো। তারপর হুট করেই ঘর থেকে বের হয়ে গেল। করিডোর দিয়ে লম্বা কদমে কিছুটা দূর যেতেই পিছন থেকে অভিনবের কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল। কলরব, একটু শোনো। কলরব থমকে দাঁড়ালো। নিজের ভেতরের জ্বরটাকে কোনো মতে চাপা দিয়ে নিজেকে স্বাভাবিক ও শক্ত করে পেছনের দিকে ঘুরে তাকালো। নিজানাকে সাথে নিয়ে ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো অভিনব। কাছে এসেই অভিনব বেশ ভদ্রতার সাথে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো, নাইস টু মিট ইউ। অনেকদিন পর দেখা হলো তোমার সাথে। কেমন আছো বলো? আমরা তোমার বাড়িতে এলাম, অথচ সামান্য একটু ওয়েলকামটুকুও করলে না। কলরব অভিনবের বাড়িয়ে দেওয়া হাতে হাত মিলিয়ে যান্ত্রিক গলায় বলল, আসলে আমার একটা জরুরি কাজ আছে। অভিনব বুঝতে পেরে মাথা নাড়ল। নিজানা হাতে ধরা সেই কাগজের ফাইলটা কলরবের দিকে বাড়িয়ে দিয়ে অত্যন্ত নিষ্প্রিয় শান্ত গলায় বলল, তোমার মূল্যবান সময়টুকু নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নিজানার সামনাসামনি হতেই কলরব অলক্ষ্যেই একটা স্বপ্ন ডুব গিলল। মনে মনে এক তীব্র সঞ্চালনা অনুভব করল সে। বুকের ভেতরটা তখন তীব্র এক উলটফালটের মধ্য দিয়ে যাচ্ছে। নিজের মধ্যকার এই চঞ্চলতা লুকাতে সে এক মুহূর্তের জন্য চোখজোড়া বন্ধ করে আবার খুলল। মেয়েটার আজ হয়েছেটা কি? এত মায়াবী করে, এত নিপুণভাবে নিজেকে সাজানোর কি প্রয়োজন ছিল? কুচকুচে কালো শাড়ির প্রতিটি বাজে বাজে তার রূপ যেন আজ এক অলৌকিক জ্যোতির মতো বিচ্ছুরিত হচ্ছে, যা কলরবের সেনা জগৎটাকে এক নিমেষে উলট ফালট করে দেওয়ার জন্য যথেষ্ট। আর তার উপর সবচেয়ে বড় আঘাতটা হলো নিজানার মুখের দিকে তাকাতেই তার সেই আজন্ম চশমার আভরণটি আজ অনুপস্থিত। অবারিত দীর্ঘ পল্লব ঘেরা সেই চোখ জোড়ায় আজ কোনো দ্বিধা নেই, কোনো লুকো ছাপা নেই বা সংকোচের লেশমাত্র নেই। অদ্ভুত নিষ্প্রিয় অথচ ধারালো স্থির দৃষ্টিতে সে সরাসরি কলরবের চোখের দিকে চেয়ে আছে। নিজানার চোখের অতল গভীরতা আর অবহেলা মিশ্রিত শান্ত ছাউনি কলরবের বুকের ভেতরটা যেন এক নিমিষেই দুমড়ে মুচড়ে দিল। একটা অজানা হাহাকার আর চাপা আক্রোশ আর ধানা বেঁধে উঠল তার পাঁজরে। নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব নিচু, সংযত আর নির্বিকার রাখার আপ্রাণ চেষ্টা করে জিজ্ঞেস করল, কি এটা, ডিভোর্স পেপার? নিজানার মুখ থেকে উচ্চারিত এই দুটি শব্দ যেন পুরো করিডোরের বাতাসকে এক নিমিষে ভারী করে তুলল। কলরব ভেতরে ভেতরে তীব্রভাবে চমকে উঠল। বাইরের অবয়বে তার বিন্দুমাত্র প্রকাশ ঘটতে দিল না। মুখের প্রতিটি পেশি শক্ত করে রেখে সে অত্যন্ত নিষ্প্রিয় গলায় বলল, ওহ, সই করে দিও। আচ্ছা। কলরবের এই চূড়ান্ত নির্লিপ্ততা অনীহা দেখে নিজানার বুকের ভেতরটা অভিমানে আর অপমানে ফেটে যেতে চাইল। এই বরফ শীতল ব্যবহার সে আর সহ্য করতে পারছিল না। এই মুহূর্তে তার হাউমাউ করে কেঁদে উঠতে ইচ্ছে করল। কেন যে তার অবাধ্য মনটা শেষ মুহূর্তে একবার অলিকাশায় বুক বেঁধেছিল। মনের কোণে এক গহীনে সে ছাতকের মতো চেয়েছিল কলরব যেন কাগজটা হাত বাড়িয়ে না নেয়, ওটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে তাকে আটকে রাখুক। পরক্ষণেই নিজের এই দুর্বলতার জন্য নিজেকে মনে মনে চরম ধিক্কার দিল নিজানা। কেন এখন এই পাষাণটার জন্য মনে মনে আশা জাগে তার। নিজেকে তো সে খুব ভালো করেই বুঝিয়েছিল, তবে কেন এই মানুষটার সামনে এলে জীবনের সব জটিল হিসাব নিকেশ গোলমাল হয়ে যায়। নিজানা সে অবাধ্য আশা আর মনটাকে আরেকবার নির্মমভাবে ঘুরিয়ে দিয়ে কলরব নির্বিকার মুখে ফাইলটা হাতে তুলে নিল। অতঃপর ঠোঁটের কোণে এক সিলতে ম্লান হাসি ফুটিয়ে বলল, এত তাড়াহুড়োর কি ছিল? নিজানা নিজেকে সামলে নিল। ভেতরের রক্তক্ষরণ আড়াল করতে সে পাশে দাঁড়িয়ে থাকা অভিনবের একটা বাহু আলতো করে জড়িয়ে ধরল। কলরবের চোখের দিকে শটান চেয়ে তপ্ত গলায় বলল, দরকার তো ছিলই। যত তাড়াতাড়ি আমাদের এই নামমাত্র সম্পর্কের আইনি বিচ্ছেদ হবে, তত তাড়াতাড়ি আমি অভিনবকে বিয়ে করতে পারবো। কথাটা শোনা মাত্রই কলরবের বুকের ভিতর কিছু একটা যেন প্রচণ্ড শব্দে ভেঙে চুরমার হয়ে গেল। নিজানা আর অভিনবকে এত কাছাকাছি এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কলরবের শিরা উপশিরায় বয়ে চলা সমস্ত রক্তকণিকা যেন তীব্র ক্ষোভে উর্ষে টকবক করে ফুটতে শুরু করলো।
এক মুহূর্তের জন্য তার মনে হলো সে নিশ্চয়ই ভুল শুনেছে। তার চোখের সামনে যা ঘটছে তা কোনো বাস্তব নয়, এক দুঃসহ দুঃস্বপ্ন। অভিনব শান্ত গলায় বলল, আমরা ভেবেছিলাম ডিভোর্স পেপারটা তুমি হয়তো পাঠাবে, কিন্তু তোমার দিক থেকে দেরিতে হতে দেখে শেষমেশ আমাদেরই এটা নিয়ে আসতে হলো। কলরব জ্বলন্ত দৃষ্টিতে চোখ তুলে তাকালো নিজানার পানে। সেই দৃষ্টিতে কী ছিল কে জানে। নিজানার সর্বাঙ্গ এক অজানা আশঙ্কায় শিউরে উঠল। কলরব তার ঠোঁটজোড়া সামান্য প্রসারিত করে কঠিন গলায় বলল, আমার সাথে চল, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। নিজানা বলল, যা বলার এখানেই বলতে পারো। তোর বেশ কিছু জিনিস এখন আমার ঘরে রয়ে গেছে, ওগুলো আমি আজই তোর হাতে বুঝিয়ে দিতে চাই। ইরিটেট করে ওগুলো আমাকে চোখের সামনে সহ্য হয় না। নিজানার অসুবিধা হবে ভেবে অভিনব তড়িঘড়ি করে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি তোমার সাথে ঘরে, ওগুলো আমার কাছে দিয়ে দাও, আমি নিয়ে নিচ্ছি। তুমি কে? কলরবের প্রশ্নের মুখে অভিনব মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল। এই প্রশ্নের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। পরিস্থিতি সামাল দিতে বিব্রত বোধ লুকিয়ে সে মুখে এক সিলতে জোরপূর্বক হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করল। কিন্তু কলরবের অবস্থা তখন পুরো ভিন্ন। তার দুচোখ রাগে লালচে বর্ণ ধারণ করেছে, ফর্সা মুখাবয়ব ক্রোধে থমথম করছে, কপালে ও গলায় রাগের রগগুলো ফুলে ফেঁপে উঠেছে। নিজানা কলরবের এই রূপ খুব ভালো করেই চেনে, কয়েকবার তার এই রূপ দেখার অভিজ্ঞতা তার হয়েছে। কলরবের ভেতরে অস্থিরতা আর ঈর্ষার আগুন দেখে নিজানার বুকের গভীরে এতক্ষণে যেন এক অদ্ভুত আনন্দের জোয়ার বয়ে গেল। সে অবলীলায় মাথা নেড়ে অভিনবকে আড়াল করার ভঙ্গিতে বলল, ও ভবিষ্যতে তোমার কোনো বোনের বর হতে চলেছে। কলরব এক মুহূর্ত সময় না নিয়ে জবাব দিল, স্বপ্নে। আমার কোনো বোনই এতটা সস্তা নয় যে যার তার গলায় ঝুলিয়ে দেব। অভিনব প্রথম থেকেই কলরবের উপরে বিরক্ত। এতক্ষণ কেবল নিজানার মুখের দিকে সে নিজেকে সংযত রেখেছিল, কিন্তু এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে যথেষ্ট রেগে গেল। নিজের কণ্ঠস্বর শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করে বলল, কলরব, বিষয়টা ইনসাল্টিং হয়ে গেল না? কলরব নিরেট গলায় বলল, আমি তো তোমাকে ইনসাল্ট করতেই চেয়েছি, তোমার সেই যোগ্যতা আছে বলেই হয়েছ। নিজানার দিকে চোখ রেখে যোগ করল, আর আমি কথা বলছি ওর সাথে, তুমি মাঝখানে আসছো কেন? নিজানা শক্ত গলায় বাধা দিল, কলরব, বিহেভ ইউরসেলফ, তুমি কিন্তু নিজের সীমা ছাড়িয়ে বাড়াবাড়ি করছো। কলরব তাচ্ছিল্যের হাসি হাসল, বলল, করলে করছি, আমার সাথে ঘরে চল, কয়েক মিনিটের তো ব্যাপার মাত্র, জাস্ট একটা জিনিস জানার আছে আমার। এমন নাটক করছিস যেন এই জীবনে তুই কোনোদিন ওই ঘরে ফা রাখিস নি, আর সেখানে গেলেই আমি তোকে খেয়ে ফেলবো। যাই হোক, তুই নিজে থেকে গেলে ভালো, নয়তো আমি নিয়ে যাচ্ছি। নিজানা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল, ওকে ফাইন, চলো, আমিও সাথে যাব। অভিনব বলল। কলরব আর্সকে সে জিজ্ঞেস করলো, কেন? তুমি কি ওর বডিগার্ড? আমি তখন থেকে তোমার সাথে যথেষ্ট ভদ্রভাবে কথা বলার চেষ্টা করছি, কলরব, আর তুমি ক্রমাগত এমন অদ্ভুত অভদ্র আচরণ করে যাচ্ছ। সমস্যাটা কি তোমার আসলে? অভিনব বেশ ছড়া গলায় প্রশ্ন করলো। কলরব হুট করে নিজের গলার স্বর একদম নামিয়ে এনে শান্ত গলায় বলল, দেখো ভাই, সকাল থেকে আমার পেটে এক দানা পানিও পড়েনি, প্রচুর খিদে পেয়েছে, আর খিদে পেলে আমার মেজাজ এমনিতেই সপ্তমে চড়ে থাকে। তেমন কোনো বড় সমস্যা না, তাছাড়া এটা সম্পূর্ণ স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপার, কোনো কাপল ফটোশ্যুট নয় যে তুমি সেখানে গিয়ে ক্যামেরা দূরে দাঁড়িয়ে থাকবে। তাহলে অযথা এসব ফালতু কথা বলে আমার মেজাজটা আরও খারাপ করছো কেন? এমনিতে তো কোনো বিয়ের কার্ড না দিয়ে এভাবে ডিভোর্সের কাগজ এনে বিয়ের দাওয়াত দেওয়ার মতো এক জঘন্য ছোট লোকের মতো কাজ করেছো তোমরা। অভিনব কিছু একটা বলতে চাইল, নিজানা হাত তুলে তাকে থামিয়ে দিল। নরম গলায় বলল, আই এম সো সরি অভি, আমি সত্যিই বুঝতে পারিনি এখানে এসে তোমাকে এমন একটা জঘন্য পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আমি অত্যন্ত দুঃখিত। তুমি প্লিজ আপাতত কিছুক্ষণ ওয়েট করো, আমি একটু পরেই আসছি। কলরব আর দাঁড়ালো না, নিজের হাতের মুঠি শক্ত করে চেপে ধরে লম্বা কদমে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলো। করিডোরের শেষ প্রান্তেই তার ঘর, তাই পৌঁছতে খুব বেশি সময় লাগলো না। নিজানা তার পিছু পিছু আসলো। ঘরে ঢুকেই জাজালো তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠল, তুমি কি পুরোপুরি পাগল হয়ে গেছো কলরব? এটা কোনো সভ্য মানুষের ব্যবহার হতে পারে?
তুমি অভির সাথে এমন জঘন্য ব্যবহার কিভাবে করতে পারলে? আই জাস্ট ওয়ান্ট টু নো। কলরব ধীর পায়ে পেছন ঘুরে তাকালো, অদ্ভুত শান্ত উদাসীন গলায় বলল, ওর সাথে তো আর আমি কোনো সুমধুর আত্মীয়তার সম্পর্ক তৈরি করতে যাচ্ছি না। তাহলে অযথা ওকে জামাই আদর করতে যাব কেন শুনি? আমার দ্বারা ওসব সস্তা নাকামি অন্তত সম্ভব না। নিজেনা ক্ষোভে ফেটে পড়ে আরও কিছু একটা বলতে মুখ খুলছিল মাত্র, কিন্তু তার আগে ঝড়ের গতিতে ঘটনাটি ঘটে গেল। কিছু বুঝার ওঠার পূর্বে কলরব তার এক হাত ধরে এক তীব্র ও অবনীয় টানে ঘরের একেবারে ভেতরে টেনে নিল তাকে। নিজের আচমকি কে টানে নিজের শরীরের ভারসাম্য সামলাতে পারল না, ছিটকে গিয়ে আশ্রয় পড়ল বিছানার নরম তোষকের উপর। দাগ সামলে নিয়ে চুলগুলো এক হাতে সরিয়ে মাথা তুলতেই নিজেনার চোখ ছানা পড়া হয়ে গেল। সে দেখল কলরব দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিচ্ছে। খটাস করে লক পড়ে যাওয়ার শব্দটা যেন নিজেনার বুকের ভেতর গিয়ে আশ্রয় পড়ল। এক অজানা আশঙ্কায় ও বিস্ময়ে ভেতরটা জমি পাথর হয়ে গেল তার। বিছানায় বসা অবস্থাতেই আমতা আমতা করে বলল, কলরব কি করছো তুমি? দরজা কেন বন্ধ করছো? হ্যাঁ, দরজা খোলো। কলরব মৃদু হাসলো, তীক্ষ্ণ গলায় বলল, তুই একটু আগে আমাকে যে সারপ্রাইজটা দিলি না, তার জন্য তোকে একটু বিশেষভাবে পুরস্কৃত করাটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। তোকে অ্যাওয়ার্ড দেব। চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি গঠনমূলক কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটু লাইক করুন, গল্পটাকে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি শারীরিক মানসিকভাবে ভীষণ অসুস্থ, খুবই অসুস্থ, তার জন্য আমি ভিডিও দিতে পারতেছি না। আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর গল্পটাকে প্লিজ সবাই শেয়ার করে দিবেন। অনেক দিন ভিডিও না দেওয়ার কারণে চ্যানেলের অবস্থাও খুবই খারাপ। যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।